But why you are calling it reserve? Okay. Not really. Reserve মানে হচ্ছে তোমার লাংসের মধ্যে অতটা জায়গা বাকি আছে। Your lungs can also accommodate that amount of air. If you try to put it in, তুমি যদি চেষ্টা করো অতটা amount of extra air তোমার লাংয়ে ঢোকার জায়গা আছে। So that's a reserve. That's a reserve amount or that's a reserve area you have in your lung. Okay, that is inspiratory reserve. If you inspire forcefully and fully, তোমার ওই এক্সট্রা রিজার্ভটা সেই জায়গাটা ভরে যাবে। and when will not be able to breathe anymore, আর কখন তুমি নিঃশ্বাস আর নিতে পারবে না, যখন এই রিজার্ভ ক্যাপাসিটিটা পুরো লাংসের মধ্যে এক্সট্রা যে জায়গাটা ছিল দ্যাট ইজ কমপ্লিটলি ফুল, তাই জন্যই তো তারপরে নিতে পারছো না। এই যে আমি প্রথমে নর্মাল নিঃশ্বাস নিচ্ছি, দেখো এবার আমি ফোর্সফুলি নেবো, একটা সময় পর তো লিমিট পৌঁছায়। এই লিমিটটা কেন? বিকজ আমার ভেতরে জায়গা নেই। that reserve area which was present, that is completely full. So এটাকেই আমার বলছে inspiratory reserve volume. এটা কত হয়? 2.5 লিটার বা 2.5 লিটার বা 2500 ml whatever. এবারে তুমি ফোর্সফুলি নিলে, এবারে আমি কি ফোর্সফুলি যে নিয়েছিলাম, এই যে আমার লিমিট পৌঁছে গেল, 2.5 লিটারের লিমিট পৌঁছে গেল। এবার আমি কি করব, পুরোটা ছেড়ে দেবো। এই যে পুরোটা ছেড়ে দিলাম। সো আমি যতটা নর্মাল ব্রিদিং করেছিলাম সেটাও বেরিয়ে গেল, আরো কিছু এক্সট্রা আমার বেরোবে যদি আমি ফোর্সফুলি ব্রিথ করি। এবার এই যে ফোর্সফুলি ব্রিথ করলাম, এই যে পুরো ছেড়ে দিলাম, আমি আর ছাড়তে পারছি না, আমার শেষ। তো আই হ্যাভ এক্সপায়ার্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার হুইচ আই কুড ফ্রম মাই লাংস। তাহলে এটাকে আমি কি বলবো? এক্সপায়ারি রিজার্ভ ভলিউম। এটা কত? 1.5 লিটার। এবার আমি যে ছাড়তে আর পারলাম না, তার মানে কি আমার লাংসের মধ্যে জায়গা শেষ হয়ে গেল? না, আমার লাংসে এখনো জায়গা বাকি আছে, সেখানে আমার আরো কিছু এয়ার বাকি আছে, সেইটা আমার ফাইনালি এখনো লাংসের মধ্যে পড়ে রয়েছে। সো আফটার আই হ্যাভ ইন্সপায়ার্ড অ্যান্ড এক্সপায়ার্ড ফোর্সফুলি, টোটাল তাহলে আমি কত ভলিউম এয়ার দেওয়া নেওয়া করলাম? এতটা। But after all these things, there are still some air left in our alveoli, in our air spaces. এই সব জায়গায় আমাদের ভেতরে লাংসের মধ্যে আরো অনেক এয়ার খানিকটা বাকি থাকে, সেটাকে আমরা কি বলি? Yes. Why? Because they are just residue. ওইখান থেকেই নামটা এসেছে, রেসিডুয়াল ভলিউম। এটা কত? 1.5 লিটার। এবার বলো তাহলে আমার লাংয়ে হাইয়েস্ট কত এয়ার ধরতে পারে? এতটা আমার অলরেডি ছিল, এতটাও ধরতে পারে, এটা আমরা নরমাল নিচ্ছি, প্লাস হাইয়েস্ট এতটাও ধরতে পারে। সো টোটাল এয়ার মাই লাং ক্যান অ্যাকুমুলেট অন এট এ টাইম ইজ দিস। এটাকেই আমরা বলবো তাহলে টোটাল লাং कैपेसिटी। টোটাল লাং कैपेसिटी मुखस्त করার দরকার নেই, रटने का कोई जरूरत नहीं है, कितना वैल्यू है सीधा इधर पे ऐड कर देना, हो जाएगा। তো এই হচ্ছে আমার টোটাল লাং कैपेसिटी। এবার এখানে ভাবো, এবারে তুমি নরমাল ইন্সপায়ার করেছিলে এতটা, এখন এই 500-র মধ্যে আমরা 500 পুরো নিই, 500 পুরো ছাড়ি। ওকে, সো তুমি 500 পুরো ইন্সপায়ার করেছিলে, তারপরে আমি জোর করে যে 500 আমি নিলাম, এবার আমি জোর করে নেব, জোর করে নিয়ে ওকে, তো দমটা আমি আটকে রেখেছি, ঠিক আছে। তো এই যে এতটা যে আটকে রেখেছি, এটা কতটা? 2.5 প্লাস 500, তো টোটাল তাহলে কত হলো? 3। তাহলে এটাই হচ্ছে আমার ইন্সপিরেটরি রিজার্ভ, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, সরি ইন্সপিরেটরি ক্যাপাসিটি, রিজার্ভ তো উপরে ছিল। তো দ্যাটস ইন্সপিরেটরি ক্যাপাসিটি, মানে টোটাল আমি কতটা ইন্সপায়ার করতে পারি, আমি এতটা ইন্সপায়ার করতে পারি, আরো যদি আমি ফোর্স করি আমি আরো এতটা ইন্সপায়ার করতে পারি। সো টোটাল ক্যাপাসিটি ফর ইন্সপিরেশন ইন মাই লাং ইজ দিস। তাহলে ভেরি ইজি, আমার টোটাল এক্সপিরেটরি ক্যাপাসিটি কতটা? নরমালি আমি এতটা এক্সপায়ার করছিলাম, নরমালি আমি এতটা এক্সপায়ার করছিলাম 500 ml আই ওয়াজ নরমালি এক্সপায়ারিং, যেমন এই যে 500 ml আমি বার করে দিলাম। এরপরে আমি জোর করে আরো বার করব, লাইক এই যে আরো জোর করে আমি বার করছি, এটা কতটা? আফটার ফোর্সফুল ইন্সপিরেশন আমি যদি পুরোটা বার করি জোর করে, এই জোর করে যেটা বার করছি সেটা হচ্ছে এই ভলিউমটা। তাহলে আমার এখান থেকে এতটা, দিস অ্যামাউন্ট অফ এয়ার ইজ ইন আওয়ার লাংস হুইচ উই ক্যান এক্সপায়ার ম্যাক্সিমালি। তাহলে এটা আমার কি হবে? এক্সপিরেটরি। কোনো রকম মুখস্থ করার দরকার নেই, কত যোগ করবে পাতি, ঠিক? ওকে। আর নরমালি এবার ধরো আমরা নরমাল রেসপিরেশন করলাম, এক্সট্রা কিছু নিলাম না, নরমাল 500 ml করলাম,
তো আমার কতটা জায়গা লাংয়ের মধ্যে ফাঁকা আছে? 1.5 লিটার। কতটা জায়গা ভরা আছে? আরো 1.5 লিটার। কারণ এটা রেসিডুয়াল, এটা ভরাই আছে। এই এরিয়াটা খালি আছে, যদি আমি জোর করে নিঃশ্বাস নিই তখন এই এয়ারটা পুরো ভরবে, তখন আমি ছাড়বো। সো এই এরিয়াটা অলরেডি আমার একটা রেসিডুয়াল ফাঁকা পড়ে আছে, আর এখানে আমার এয়ার আছে। তো আমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি হবে? এটা প্লাস এটা। ওকে, তো দ্যাট ইজ মাই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। সো কোনো কিছু ভাবার দরকার নেই, যোগ করে দেবে পরে। 2 লিটার মতো, 3 লিটার মতো হয়। তো এই হচ্ছে আমার ব্যাপার। এটাই লোকজন অনেকে গোলায় অনেক কিছুই নেই, ভেরি ইজি। এখানে কিছু কোশ্চেন আসবে যে অবস্ট্রাকটিভ ডিজিজ আর রেস্ট্রিকটিভ ডিজিজের ডিফারেন্স কি। সো ধরো এখন আমার কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকটিভ ডিজিজ মানে ধরো তোমার হচ্ছে গিয়ে নিউমোকনিওসিস, পালমোনারি ফাইব্রোসিস, এইগুলো, ঠিক আছে? সো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, সো এই সমস্ত ডিজিজে আমার আইডিয়ালি কি হবে না, দেয়ার ইজ এ রেস্ট্রিকশন মানে কিসের রেস্ট্রিকশন? ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইয়ে থাকে, অ্যালভিওলাইয়ের ফাংশন থাকে, সেটা রেস্ট্রিক্ট হয়। আর তার সাথে আমাদের যে অ্যালভিওলাইয়ের যে তোমার কি বলে ক্যাপাসিটি অফ, ওদের যে ইনফ্লেশনের ক্যাপাসিটি হয়, ওরা যতটা আমাদের এয়ার হচ্ছে ট্রানজাক্ট করতে পারে, ট্রানজাক্ট তো বলবো না, এক্সচেঞ্জ করতে পারে, গ্যাসেস এক্সচেঞ্জ করতে পারে, তো ততটা হচ্ছে গিয়ে আমার রেস্ট্রিকশন হয়। এই যে প্রপার্টি অফ অ্যালভিওলাই, ওকে, এটাকে কি বলে? কমপ্লায়েন্স। তো আমার রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কি হয়? লাং কমপ্লায়েন্স ইজ ডিক্রিজড। তো লাং কমপ্লায়েন্স যদি আমার ডিক্রিজ হয়, তাহলে আমার লাংয়ের পাতি কথা, আমার লাংয়ের ক্ষমতা কমে যাবে। অল দিস এয়ার আই ওয়াজ টেকিং, ওকে, ইনসাইড আইদার ফোর্সফুলি অর নর্মালি, তো আমার লাংয়ের কমপ্লায়েন্সই কম, আমার অ্যালভিওলাই ঠিক করে কাজ করছে না, সো আমি অতটা এয়ার নিতে পারবো না। সো ইন রেস্ট্রিকটিভ লাং ডিজিজেস all of these volumes, okay, will be changed, মানে আমার respiratory reserve volume কমে যাবে, সবচেয়ে বড় কথা সবচেয়ে আগে tidal volume will be decreased, then our expiratory reserve volume that is also decreased, and finally তোমার residual volume, সেই residual volume that will also decrease। তো এতগুলো যদি আমার ডিক্রিজ হয়, তাহলে ওভারঅল আমার টোটাল লাং ক্যাপাসিটি it will also decrease। So that is what happens in restrictive lung diseases। এক্সাম্পল কি কি বলেছি? ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস, নিউমোকনিওসিস, আরেকটা হয় তোমরা বড় হয়ে পড়বে বা এখনো হয়তো বইতে লেখা আছে, ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ওকে, সো দু তিনটে এক্সাম্পল, ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কিছুই নয়, হট করে দেখবে কোনো কোনো মানুষ হঠাৎ নিঃশ্বাস নিতে পারছে না, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, ওটাই হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এর 3-4টে পয়েন্ট আছে, কি কি পয়েন্ট থাকলে উই ক্যান কল ইট অ্যাজ ARDS, এগুলো সব তোমাদের বইতে আছে, প্যাথোলজিতে তোমরা আরো ডিটেইলে পড়বে। নেক্সট হচ্ছে ARDS এর পরে ফাইব্রোসিস, টিপিক্যাল এক্সাম্পল অফ রেস্ট্রিকশন। ফাইব্রোসিস মানে কি হয়? লাংয়ের ইলাস্টিসিটি, যদি অ্যালভিওলার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ফাইব্রোসিস মানে কি? ইলাস্টিসিটি উইল বি ডিস্ট্রয়েড। ইলাস্টিসিটি ডিস্ট্রয় হচ্ছে না মানে আদি কমপ্লায়েন্স কমে যাচ্ছে, বিকজ দে আর নট ইনফ্লেটেবল, দে আর নট ইলাস্টিক, অ্যালভিওলাই গুলো ফুলছে না ঠিক করে, সো স্বাভাবিক তোমার ফাইব্রোসিস ইজ মোস্ট ন্যাচারাল কজেস অর মোস্ট কমন কজেস অফ দিস restrictive lung diseases, pulmonary fibrosis। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আর একটা আছে নিউমোকনিওসিস, অ্যাসবেস্টোসিস, এসব আছে, লিখতে পারো না লিখতে পারো, লিখতে পারো নিউমোকনিওসিস। বাট এই দুটো মেন, ARDS আর ফাইব্রোসিস, এই দুটো মেন মনে রাখবে। ওকে, এবার হলো অবস্ট্রাকটিভ ডিসঅর্ডার। ধরো অবস্ট্রাকটিভ ডিসঅর্ডার হলো, তখন কি করবে? তুমি চলে যেতে পারো, তোমাকে আর লাগবে না। Now in case of obstructive disorder, now remember এখানে একটা এয়ারওয়ে আছে, এখানে একটা অবস্ট্রাকশন আছে। তো এই অবস্ট্রাকশন, দিস ইজ নট রিলেটেড টু আওয়ার অ্যালভিওলাই অ্যাট অল। এখানে কি হচ্ছিল? আমাদের অ্যালভিওলাই গুলো ছিল, ওদের আমার ইয়ে নষ্ট হয়ে গেছিল, ইলাস্টিক পাওয়ার নষ্ট হয়ে গেছিল, তার কমপ্লায়েন্স এগুলো কমে গেছিল, সেগুলো আলাদা। অ্যালভিওলাই গুলো ইনফ্লেট হতে পারছে না, এয়ার প্রপারলি নিতে পারছে না, সো আমাদের ক্যাপাসিটি গুলো কমে আছে, দ্যাট ওয়াজ ডিফারেন্ট থিং। এখানে আমার পাতি ব্লক আছে, ঠিক আছে, এয়ারওয়েতে ব্লক আছে। ঠিক কি ধরনের ব্লক হতে পারে? মিউকাসের জন্য হতে পারে, এমফাইসিমা হতে পারে, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হতে পারে, অ্যাজমা হতে পারে, রাইট? এতগুলো অনেক রিজন আছে, তো এই সবগুলো হতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে। সো ইন দিস কেসেস নর্মালি যখন আমাদের এখানে ব্লক আছে, বাট উই আর ট্রাইং টু ইন্সপায়ার, কি হবে? দিস এয়ারওয়ে দে উইল ইনফ্লেট, ওরা চেষ্টা করবে, দে উইল ট্রাই টু মুভ ম্যাক্সিমাম এয়ার অ্যাজ পসিবল টু কম্পেনসেট ফর দ্যাট ব্লক। ওকে, so the functional structure will be like this.
সো ব্লকটা এরকম থাকবে, আর এই যে গ্যাপটা হলো এটাকে আমার কম্পেনসেট করার জন্য দে উইল টেক এ লট অফ মোর এয়ার। ওকে, সো এখান দিয়ে আমার এয়ার চলে যাবে। সো আমার এখানে ইন্সপিরেটরি ক্যাপাসিটিতে খুব একটা চেঞ্জ হচ্ছে না, বিকজ ও হচ্ছে গিয়ে কোনোভাবে নিজেকে স্ট্রেচ করে একটা জায়গা তৈরি করে মোটামুটি জানেমা নিয়ে নিচ্ছে। সো মোর অর লেস IRV উইল বি সেম। ওকে, সো টাইডাল ভলিউম মোর অর লেস will be same or a little bit decreased. Inspiratory reserve volume that will also be more or less same or a little bit decreased, খুব কমই ডিক্রিজ হয় না, more or less সেমই ধরে নাও। Why? কারণ যখন আমি নিঃশ্বাস নিচ্ছি টাইডাল ভলিউম আমার পরে আসবে, কারণ এখানে আমার এক্সপিরেটরি কিছু কম্পোনেন্টসও অ্যাড হবে। ফার্স্ট লেটস থিংক অ্যাবাউট এক্সপিরেটরি রিজার্ভ। সো ইন দিস কেস আমাদের জোর করে নিঃশ্বাস নেওয়ার সময় আমার এখানে ইনফ্লেট হয়ে যাচ্ছে, ডাইলেট হয়ে যাচ্ছে আমার ব্রঙ্কিউল বলো বা এয়ারওয়ে বলো যা বলো, সেখান থেকে আমার চলে যাচ্ছে এয়ার। সো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম চেঞ্জ হয় না। চেঞ্জ কোথায় হবে? এর পরে চেঞ্জ হবে বা যখন আমি এখান থেকে উল্টো পথে আমার ফেরত আসছে, আউটসাইডে যাচ্ছে আমার এয়ারটা, তখন অবস্ট্রাকশন হবে। তখন অবস্ট্রাকশন হবে when we expire, আমরা অতটা ফোর্স ওইভাবে আমাদের বডি অ্যালাউ করে না বাইরে যাওয়ার জন্য, সো তখন আমাদের কম হয়। সো এবার লাইক ERV ডিক্রিজড। তারপরে নাও রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কি হবে? এটাই হচ্ছে মেন ইন্টারেস্টিং। নাও দ্য থিং ইজ, আর ইউর টাইডাল ভলিউম ইটস মোর অর লেস সেম। ওয়াই? বিকজ টাইডাল ভলিউম একটু কম হয়, বিকজ টাইডাল ভলিউম মানে তুই ফোর্সফুলি কিছু করছো না, তোমার এখানে এয়ারওয়ে আছে। when you are inspiring your airway is managing like that, and when you are expiring 500 ml মোটামুটি বার করে দেয়, একটু হয়তো থেকে যায় there is little bit of air left in the air or left in your airways. so টাইডাল ভলিউম কি হয়? মোর অর লেস ওরা সমান থাকে or একটু কমে। ওকে, IRV মোটামুটি সমান থাকে, ERV একটু কমে, আর টাইডাল ভলিউম এরকম হয়। এইবার দেখো কন্টিনিউ এখানে আমার আসছে, এবার আমরা এই জিনিসটাকে এখানে ফেলি। সো ফার্স্ট আমরা নিচ্ছি এখানে, দ্যাট ইজ দ্য সেম থিং, এটা আমরা করছি, ইট ইজ ইনক্রিজড, বাট যখন আমরা এক্সপায়ার করছি তখন এটা ডিক্রিজড। তো কি হবে? আমার যতটা এয়ার ঢুকছে ততটা এয়ার বেরোতে পারবে না। সো আমার কি হবে? আস্তে আস্তে এই রিজার্ভ ভলিউম বাড়বে, তাই না? কারণ দেখো এখানে যদি একটা এক্সাম্পল দিই, এখানে ধরো আমার 1000 ml ঢুকে গেছিল, বাট বেরোবার সময় তোমার তো এই ব্লকটা তখনও থাকছে, তো ধরো আমার 700 ml মাত্র বেরোতে বলেছে, সো 300 ml এক্সট্রা থেকে গেল। সো ইট ইজ গেটিং অ্যাডেড আপ ওভার ইউর রেসিডুয়াল ভলিউম, অ্যান্ড ফাইনালি তোমার এটা বাড়তে বাড়তে যখন পুরো এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি পুরো হয়ে যায়, তখন আমাদের শ্বাসকষ্ট শুরু হয়, বিকজ আমাদের ভেতরে আর এক্সট্রা জায়গা থাকে না যেখানে আমরা এক্সট্রা নিতে পারবো। ঠিক আছে, সো এইখানে আমার যেটা দেখা যায় যে রেসিডুয়াল ভলিউম উইল বি কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, সো ভেরি হাই রেসিডুয়াল ভলিউম আফটার সাম টাইম। অবশ্যই ইট উইল টেক সাম টাইম, স্লোলি তুমি নিঃশ্বাস নেবে ছাড়বে, কিছুটা ভলিউম যাবে, তার খানিকটা করে রয়ে যাবে, সো ইট উইল টেক সাম টাইম for this residual volume to be high, but it will be high nonetheless, it will be high after some time only. So residual volume will be increasing very much, and finally your total lung capacity, it will also increase, because this residual volume increases so much, okay, it compensates for the decrease in this amount and all. So your তাহলে দেখো কেন তোমার টোটাল লাং ক্যাপাসিটি বাড়ে। এবার দেখো প্রথমে তোমার ERV, ফার্স্ট ERV is increased, then tidal volume is more or less same. Okay, ERV is increased বলবো না, more or less same or little bit of increase. Then এখানে আমার রইলো ERV, sorry, expiratory reserve volume. Okay, it is typically decreased, আমরা already discuss করেছি, but তোমার residual volume it is also increased. So overall তুমি যদি দেখো your TLC will be increasing, overall your TLC will increase, but in case of restrictive it was decreasing, but overall in case of obstructive diseases the total lung capacity will increase. Why? Because তোমার ক্যাপাসিটি কেন বাড়বে? বিকজ কন্টিনিউয়াসলি তোমার লাং এর মধ্যে তোমার এক্সট্রা যে এয়ারটা রয়ে যাচ্ছে, এখান থেকে যতটা ঢুকছে ততটা বেরোচ্ছেই না। যদি আমি এই কম্পোনেন্টটাকে বাদ দিয়েও দিই, এখানে ধরো 500 করে ঢুকছে, তোমার বেরোচ্ছে হয়তো 400 করে, তো 100 করে তোমার এখানে থেকে যাচ্ছে। এই 100টা কিসের উপর অ্যাড আপ হচ্ছে? এটা একটা জাস্ট গ্রাফিক এক্সাম্পল, একটা, হ্যাঁ, এখানে এটার কোনো মানে সিওরিটি নেই যে এতটাই থাকে, জাস্ট ভ্যারিয়েবলস। তো 100 করে এই দেড়ের উপরে উঠছে, তাহলে 1.6 হলো একবার এক্সপিরেশনে, সেকেন্ড এক্সপিরেশনে 1.7 হয়ে গেল,
থার্ড রেসপিরেশনে 1.8 হয়ে গেল, মানে যদি এতটা ডিফারেন্স হয়, নর্মালি এতটা হয়তো হয় না, আরো কম হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এইভাবে আমার কন্টিনিউয়াসলি রেসিডুয়াল ভলিউম বাড়তে বাড়তে এমন জায়গায় চলে যায়, আলটিমেটলি ইউর টোটাল লাং ক্যাপাসিটি উইল বি সো মাচ হায়ার। তো টোটাল লাং ক্যাপাসিটি আমার এখানে অনেক বেড়ে যায় ইন কেস অফ অবস্ট্রাকটিভ ডিজিজে, বিকজ অবস্ট্রাকশনটার জন্য আমার জোরে যখন আমি নিঃশ্বাস নিচ্ছি, এই অবস্ট্রাকশনটাকে কি বলে এড়িয়ে ও তো চলে তো যাচ্ছে অ্যাভয়েড করে, বাট বেরোনোর সময় বেরোতে পারছে না, ভেতরে রয়ে যাচ্ছে আমার এয়ার। এই এয়ারটাই হচ্ছে গিয়ে এখানে আমার বাড়তে 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 রেসপিরেটরি ভলিউম উইল বি রেসিডুয়াল ভলিউম উইল বি সো মাচ ইনক্রিজ, দ্য টোটাল লাং ক্যাপাসিটি উইল বি আলটিমেটলি ইনক্রিজিং। এই ফান্ডাটাই তোমাদের থিওরিতে দেওয়ার চেষ্টা করে, বারবার জিজ্ঞেস করে যে রেস্ট্রিকটিভ ডিসঅর্ডার আর অবস্ট্রাকটিভ ডিসঅর্ডারের মধ্যে লাং ক্যাপাসিটি এন্ড লাং ভলিউমস এর কি ডিফারেন্স হয়। এটা থিওরিতেও একটা ইম্পর্টেন্ट क्वेश्चन আছে। कौन सा सिस्टम में आप कंफर्टेबल नहीं हो टेस्ट करने के लिए, लाइक इफ आई टेल यू टू डू समथिंग राइट नाउ, व्हिच वन यू विल बी नॉट बी एबल टू डू एट ऑल। अगर आपको मैं बोलूं कि आप ये कर दो, अब ये कर दो, कौन सा है जो आप समझ ही नहीं पाओगे कैसे करना है, कौन सा है ऐसा रिफ्लेक्सेस, ओके रिफ्लेक्सेस एंड अदर थिंग्स, और अदर वो जो सिस्टमिक एग्जामिनेशन सर ठीक से आता है सर, एक बार ठीक से सही से आता है। कौन सा ऐसा चीज है जो आपको अगर मैं करने को बोलूं तो बिल्कुल कर नहीं पाओगे? बिल्कुल कर नहीं पाएंगे सर। सेंसरी इंस्पेक्शन कर लो फिर उनके ऊपर करो, यही तो उधर पे मारो। So, the thing is, if your base is not vibrating enough, so how will you able to do it? So ऐसे करो ना, ठीक है, थोड़ा बड़ा वो दो ना, एक ही तो है। তোমার জামা খুব ভালো লাগছে। अब बंद हुआ तो या सो इस कान में उसका बोन कंडक्शन इज लेस देन एयर कंडक्शन। सुनने में आ रहा था, समझने में आ रहा था। का जो ऐसे करना है तो नीचे ऐसे मारना पड़ेगा, फिर ऐसे रखना पड़ेगा, लेकिन पॉसिबल नहीं है होल्ड करना, तो इसलिए हम ऐसे किए। ठीक, तो टच नहीं कर, ठीक, नहीं बस पास में। टच करोगे तो वो रुक जाएगा, ठीक है, ऐसा हाल है। ठीक है, ये उस तरफ का ये बड़ा वाला 512 हर्ट्ज का वो जो वेवलेंथ का होता है वो नहीं है, छोटा है, तो अगर ऐसे मारोगे ना तो उतना वाइब्रेशन क्रिएट नहीं होता है जब अगर रख सको। ठीक है ना, ये थोड़ा बड़ा होता है, देखोगे तो उसमें अच्छे से क्रिएट होता है, तो इसलिए ऐसे करना पड़ा। बट द फाइंडिंग इज, तो ये हो गया आपका रीनी। ओल बाय टेस्ट करो, तुम करो। तो रीनी's टेस्ट is to differentiate between air conduction and bone conduction. Oil by test करो। They will give us or they will ask you theoretically. You will have to say कि सर आँख, you will have to say कि आँख बंद करके रखना है, एक से एक ऐसे करके करना है, आपको theoretically बता देना है बस। क्योंकि इतना ऐसे टेस्ट के लिए वो सब चीजें रखना, वो सब थोड़ा हेक्टिक हो जाता है। हाँ हाँ, ये तो इजी है। হ্যাঁ করো, হ্যাঁ এটাতে হবে, এটাতে নিচটা এই লম্বা আছে, তো এরকম করলে নিচটা ভাইব্রেট হচ্ছে। করো করে দাও, করো। তো বোথ সাইড কি কোশ্চেন করবে ওকে, किसी एक साइड डेविएट हो रहा है या हाँ नहीं, तो उसको पूछो किसी एक साइड पे ज्यादा डेविएट हो रहा है या फिर साइड दोनों साइड इक्वल है। दोनों साइड सेम, तो इसका normal मतलब है। हाँ, तो इसका मतलब है उसका बोन कंडक्शन भी दोनों साइड पे Same। इक्वल है। अगर किसी साइड पे इक्वल नहीं होता, किसी साइड पे ज्यादा सुनाई देता, उसका क्या मतलब है, डिफेक्ट, कौन सा साइड, जिस साइड पे ज्यादा डेविएट हो रहा है जिस साइड पे ज्यादा सुन रहा है वो सही है, वो सही है। क्योंकि उसमें अच्छा आ रहा है। दूसरे साइड पे सप्रेस हो रहा है, तो दैट मींस अदर साइड मस्ट हैव सम प्रॉब्लम। की प्रॉब्लम होते पारे, बोन इरेडिकेशन होते पारे, बोन इरोशन होते पारे, मैस्टोइड इरोशन, ऐसा करके कुछ हो सकते हैं। और कोई बोनी कोई बोन से वो जो कोई কি বলে ওটাকে অবস্ট্রাকশন হতে পারে, কারণ বনি অবস্ট্রাকশন নরমালি হয় না, নরমালি যেটা হয় যে স্ট্রাকচার যদি ড্যামেজ হয়, सो इफ एनी स्ट्रक्चर इज डैमेज्ड उसके अंदर से साउंड तो उतना अच्छे से नहीं जाएगा, ऐसे करके। तो इसलिए हो सकता है तब अगर आप किसी, अब एक साइड का आपका बोन कंडक्शन कम आया, तब आपको उस कान में फिर से कंपेयर करना है, उस कान में बोन कंडक्शन और एयर कंडक्शन, कि हिज बोन कंडक्शन हैज बीन डिक्रीज्ड इन दिस साइड, ओके,
सो हैज इज बीन डिक्रीज्ड सो मच ऐसे करके। और आपको ये भी चेक करना है बोन कंडक्शन किसी साइड पे बढ़ गया है, ऐसा नहीं, उस साइड पे भी चेक करना है कि कहीं ऐसा तो नहीं हो रहा है कि उसका एयर कंडक्शन घट गया इसलिए हो रहा है। ठीक है, एयर कंडक्शन अगर घट जाए तो भी लग सकता है मेरा बोन कंडक्शन बहुत अच्छा है, तो भी आपको कंफर्म करेगा। नॉर्मली क्या प्रॉब्लम होता है, নরমালি তাহলে কি সমস্যা হতে পারে? অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে আমার কি প্রবলেম হয় নরমালি? ऑब्स्ट्रक्टिव एयरवे डिजीज है, आउटर ईयर कैनल अगर ब्लॉक हो जाता है तो उसमें आपका क्या होगा, एयर कंडक्शन लेस आएगा, क्योंकि एयर कंडक्शन तो उधर से ही जाएगा, पास ही नहीं होगा सही से। तो ऐसा करके क्वेश्चन आता है। अगर वेस्टिबुलर कॉक्लियर अगर वो अंदर में आपका कॉक्लिया में उधर पे प्रॉब्लम है तो आपका क्या होगा, बोन कंडक्शन ज्यादा होगा, एयर कंडक्शन ज्यादा होगा। तब एयर कंडक्शन नॉर्मल रहेगा, क्योंकि आउटर ईयर कैनल में कोई प्रॉब्लम नहीं है, जो प्रॉब्लम है अंदर जाके, तो तब आपका एयर कंडक्शन नॉर्मल रहेगा। बट आपका हियरिंग डिफिकल्टी होगा, उससे आपका वो कॉन्डक्टिव डीपनेस नहीं है, वो आपका पैथोलॉजिकल डीपनेस है, वो आपका अकॉर्डिंगली उस हिसाब से उस लोकल जगह पे ट्रीट करना पड़ेगा। तो ऐसे ऐसे करके आपको थोड़ा थ्योरी में भी ऐसे ही है कि एक एक करके स्टेप बाय स्टेप आपको पूछेगा कि कौन सा है तो कैसा करोगे, मतलब हाउ कैन यू कम इनटू ए डिफरेंशियल डायग्नोसिस, यही मेन ये है। ঠিক আছে, ऐसे ही तो ये तो অডিটরি कुछ नहीं, বাকি তোমাদের যা আরো প্রবলেম আছে অন্যান্য যেগুলো তোমরা কমফোর্টেবল নাও সেগুলো তোমরা প্র্যাকটিস করো নিজেদের মধ্যে। খুব সামান্য হচ্ছে, খুব সামান্য হচ্ছে, খুব সামান্য হচ্ছে, বাট হচ্ছে। তো এরকম ভাবে বাইসেপস হচ্ছে এরকম, তোমাকে হাত ছেড়ে তোমার এরকম মুভমেন্ট হবে, করো পুরো না, বাইসেপস বাইসেপস ব্র্যাকেট, हाँ डायरेक्ट नहीं कर रहे क्योंकि ये बहुत पतला होता है ना बाइसेप्स ब्रैकेट टेंडन, तो आपका उंगली पहले रख के वो फोकस होगा जगह, वो नहीं ये दिखानी, ये फील करो, ये वाला अंदर ये बाइसेप्स ब्रैकेट टेंडन है डीप, हाँ फील कर रहे हो, एक ऐसा एक तार जैसा, हाँ हाँ वो वही है, उसके ऊपर मारो, वो तो साइड में हट गया, हाँ बीच में था वो वाला, हाँ 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 ये करो, हाँ वही, हाँ तो धीरे से बस। तो ये आपका बाइसेप्स हुआ। सुपाइनेटर, सुपाइनेटर करो, सुपाइनेटर जो आपका आगे का टेंडन में है, ये कौन सा टेंडन है बोलो, ये तो बाइसेप्स ब्रैका ही हो गया, ये एटा कौनटा बोलो, ब्रैकियोरेडियलिस करो। सुपाइनेटर में आपका हाथ सेमी फ्लेक्स रहना है, हाँ सेमी फ्लेक्स, ऐसे नहीं सेमी फ्लेक्स, सेमी फ्लेक्स মানে এই হাতে দাও এরকম করে, ঠিক আছে? তো আমার এরকম ভাবে থাকবে, ফেলে দাও পুরো ওয়েট ফেলে দাও, পুরো ওয়েট ফেলো, পুরো ওয়েট ফেলে দিয়েছি, এখনো হয়নি, হ্যাঁ এইবার পড়েছে কোথায়, এই দেখো দিস ইজ দ্য টেন্ডন, এই যে এটা দিস ইজ দ্য টেন্ডন, ঠিক আছে? मारो इधर पे, शॉर्ट एंड से या शॉर्ट जगह छोटा है, हाँ हाँ उस जगह, ये जो ऊंचा जगह है इसका ठीक पीछे ये जगह हाँ ये जगह यही टेंडन है आपका, मारो, हाँ वो अभी तक आपका वो हाथ वो हो गया है, देखिए उस जगह पे करो, प्रैक्टिस करो, ये वाला कभी दिखाएगा तो, और बाकी आपका तो इजी है, पैटेला देखो ये वाला थोड़ा लेसिट करो, ওই দেখো পরিষ্কার একদম দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ সাইড থেকে নালে সামনে থেকে করলেও তো প্রথমেই তো ওর চোখটা হচ্ছে আলো পড়ে যাচ্ছে, হঠাৎ করে আনতে হবে, সাইড থেকে আনতে হবে, একদম সুন্দর দেখতে পেলে, একদম কন্ট্রাক্ট হচ্ছে, এটা হলো। আরেকবার এবার তুমি দেখো, একবার তুমি সামনে দাঁড়াও, এটাকে সাইড থেকে এইভাবে আনো, তুমি সামনে দাঁড়াও, তোমাকে ওটা দেখতে হবে, বাঁ দিয়ে করো ওটা, হ্যাঁ আরাম से আনো, ওই দেখো দেখতে পেলে, এই চোখে আসো একদম, এইটাকে এটা ফ্ল্যাশটা বন্ধ করো, এটাকে আমি কি নাম দিয়েছি, ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। কেন? যে চোখে আলো ফেলছি সেই চোখে দেখছি, অপোজিট চোখটাও, হ্যাঁ অপোজিট, হ্যাঁ সেই চোখে আমরা দেখছি, যে চোখে আলো ফেললাম সেই চোখের কন্ট্রাকশন চেক করলাম। এবার জিজ্ঞেস করবে কোন মাসেল, এখানে কি দেখলে, এটা আমরা পিপুলারি মাসেলের কন্ট্রাকশন দেখলাম, একদম দেখলে না পুরো পিপুলারি স্ফিংক্টারটা কমে আছে, তো কনস্ট্রিকশন অফ পিপুলারি মাসেল, একদম সুন্দর। এটা হচ্ছে তোমার ইয়ে কনস্ট্রিকশন অফ পিপুলারি মাসেল, এটা হচ্ছে তোমার পিপুলারি রিফ্লেক্সও আমরা বলি, আর এই মাসেলটার আরেকটাও নাম আছে স্ফিংক্টার পিপুলি, বিভিন্ন রকম নাম আছে, মানে একই ব্যাপার। অ্যাবনর্মাল কিছু জিজ্ঞেস করতে পারে, অ্যাবনর্মাল তো জিজ্ঞেস করবে, অ্যাবনর্মাল কখন জিজ্ঞেস করবে, যখন তোমার হচ্ছে পিপুলারি ডায়ালেশন হয়ে থাকবে, পিপুলারি কন্ট্রাকশন, পিপুলারি মাসেল যখন ল্যাক্স থাকবে, হতে পারে কোনো নিউরাল প্রবলেমের জন্য, এটা কোন নার্ভ কন্ট্রোল করে, 2 and 3, হ্যাঁ 23 স্পেশালি কন্ট্রোল করে এই মোটর পার্টটা, কনস্ট্রিকশন পার্টটা, আলোটা যে পড়ছে সেটা নিয়ে যাচ্ছে 2 সেন্সরি, বাট এই যে কনস্ট্রিকশন হচ্ছে সেই অর্ডারটা নিয়ে আসছে 3, তো কোনো রকম নার্ভ 3 লিশনের জন্য, হ্যাঁ বা কোন রকম প্রবলেমের জন্য, এবার ব্যাপারটা হচ্ছে তোমার 3, 4 আর 6 তিনটে আছে, স্ফিংক্টার পিপিলি হচ্ছে SO4 এর 3 নাম্বার নার্ভই করে, SO4 আর LR6, তো অল আদার্স আর 3, তো স্ফিংক্টার পিপিলি সাপ্লাইড বাই 3, তো নার্ভ 3 নাম্বার নার্ভের কোন রকম লিশনে তোমার অবশ্যই পিপুলারি ডায়ালেশন, যারা মারা যায়
যাদের দেখবে শরীর কোমায় চলে যায় তাদের দেখবে এই পিপলের ইয়ে হয় না, যারা মারা যাচ্ছে স্পেশালি ওই পেশেন্টদের দেখবে চোখ কিন্তু এরকম আর কন্ট্রাকশন হয় না। তার মানে কি ওদের নার্ভ আর কাজ করছে না। ওকে, তো এইভাবে তোমার ল্যাক্স হয়ে যাবে মাসেলটা। এটা হচ্ছে ডাইরেক্ট। এবারে ইনডাইরেক্ট মানে তুমি এখানে একটা দাও, ডানা দাও, সুবিধা হবে। কেন এটা দেবে? পুরোটা আটকে দেওয়ার জন্য, যাতে এইদিকে চোখের আলোটা এদিকে না আসে। এবার তুমি কি করবে, যথারীতি বাঁ হাত দিয়ে এদিকে আনবে, আমাকে ফলো করো, আমি এইখানে ফেলবো, এই চোখটা দেখবো। আমি দেখলাম এই চোখে হালকা একটু কনস্ট্রিকশন হবে, নেক্সট আবার এই চোখেও দেখবো। হালকা কনস্ট্রিকশন হবে, ওই জন্য কাছ থেকে, ওই জন্যই তো সামনে দাঁড়াতে বললাম। এবার কেন কনস্ট্রিকশন হচ্ছে? বিকজ অপটিক যে পাথ হয় ওটা তো ওই টেম্পোরাল আর নেসাল ফাইবারটা পরে অপটিক ট্র্যাক্টের পেছনে গিয়ে কায়াজমার পেছনে গিয়ে ক্রস ওভার করে। তো তো এটা হচ্ছে গিয়ে তোমার নেসাল পার্টটার জন্য। আগে যেটা সেম চোখে হচ্ছিল ওটা টেম্পোরাল ফাইবারটার জন্য, সেই ছবি এঁকে দিয়েছিলাম টেম্পোরাল ফাইবার আর নেসাল ফাইবার এরকম ক্রস করে। ওই সপ্তাহে বোধহয় তোমাদের ক্লাসটা আমি নিই, আমি শুক্রবার এসেছিলাম। আমার হ্যাঁ, নেসাল ফাইবার গুলো এরকম ভেতরে চলে ক্রস ওভার করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এটা তো নিচে, এবার ভিজুয়াল অপটিক কায়াজমার পরে ক্রস ওভার করে যাচ্ছে, তাই না? ক্রস ওভার করে নেজাল পার্ট গুলো ক্রস ওভার করছে, বাট টেম্পোরাল পার্ট গুলো ক্রস ওভার করছে না। তো নেজাল পার্টের যেহেতু ক্রস ওভার করছে, তো ওই চোখে কিছু যদি আলো পেলি ওই নেজাল ফাইবারের জন্য এই চোখে খানিকটা কনস্ট্রিকশন হবে। ওটাই আমরা চেক করার চেষ্টা করছি। ঠিক আছে, চেক করো, তুমি এবার চেক করো, একদম কাছ থেকে দেখবে, হ্যাঁ, নাহলে দেখতে পাবে না। বলো। এখানে এই যে এই এটা অলিগ্রেনো না, स्टाइलस हेडर এই পেছনে, এই যে এখানে प्रोसेस का पीछे, प्रोसेस का थोड़ा पीछे, हाँ 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 हाँ, उस जगह पे मारना। मारो थोड़ा सा हो, हाँ ठीक है ठीक है ठीक है, হ্যাঁ বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তোমাদের ওই সপ্তাহটায় বোধহয় আমি ছিলাম না, আমি শুক্রবার, আমার নিজের শরীর খারাপ ছিল, আমি শুক্রবার এসেছি। হ্যাঁ, আমি শুক্রবার শনি ওদেরকে আমি পড়িয়েছি একদম ভিজুয়াল পাথওয়ে, ছবি ফবি এঁকে। এবার এই ভিজুয়াল পাথওয়েতে অ্যাকচুয়াল ভিজুয়াল পাথওয়ের কোন এরিয়াতে প্রবলেম হলে, একদম ফার্স্টে রেটিনার ওখানে প্রবলেম হলে কি সমস্যা হবে, ওই হেমিয়ানোপিয়া ইয়ানোপিয়া পুরো ওখানে সুন্দর ছকটা আছে। তোমাদের শুক্র শনিবারে যারা ক্লাস করেছে ওদের থেকে ওটা কালেক্ট করে নেবে, ওটা আমি ওখানে করেছিলাম। তারপরে হচ্ছে এবার ধরো বিভিন্ন জায়গায়, এবার ধরো তোমার একটু অপটিক কায়াজমার একটু আগে প্রবলেম হচ্ছে, ওখানে শুধুমাত্র টেম্পোরাল ফাইবার এফেক্টেড হবে, কারণ নেজাল ফাইবার তো কায়াজমার কাছে চলে আসছে। তো টেম্পোরাল ফাইবার এফেক্ট হলে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া, তারপরে হচ্ছে নেজাল ফাইবার বাই নেজাল হেমিয়ানোপিয়া, এই ধরনের যে নামগুলো আছে ওইভাবে কালেক্ট করতে করতে তারপরে অপটিক রেডিয়েশনে যখন প্রবলেম হবে তখন হচ্ছে সুপ্রা টেম্পোরাল আপার হাফ যেটা পুরো যায়, তারপরে হচ্ছে একটা কোয়াড্রেন্টে যখন প্রবলেম হবে তখন হচ্ছে গিয়ে কোয়াড্রেন্ট অ্যানোপিয়া, হ্যাঁ, যে পাই ইন দ্য স্কাই, পাই ইন দ্য গ্রাউন্ড যেগুলো থাকে ওগুলো ওদের ক্লাসে করিয়েছিলাম। ওইখানে শুক্র শনি যারা পড়ে ওদের থেকে একবার বুঝে নেবে, ওরা খুব সুন্দর করেই বুঝেছে, ওদের আমি দুদিনই পড়িয়েছিলাম। তো আর বাট রিফ্লেক্স হচ্ছে এই, ঠিক আছে। আর একটা আছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। কি করবে, আমার এই আঙুলটা ফলো করবে, চোখটা দেখলে কি কি হলো বলো? আইবল, দুটো আইবলই মিডিয়ালি চলে এলো। হুইচ মাসেল ইজ ওয়ার্কিং ইন আইদার বোথ আইবলস? মিডিয়াল রেক্টাস, সিম্পল মিডিয়াল রেক্টাস, কারণ হরিজন্টাল মুভমেন্ট ডাইরেক্ট, কোনো রকম এদিক ওদিক নয়। সো ফার্স্ট মাসেল ইউ আর সিইং মিডিয়াল রেক্টাস। এবার ভাবো আলোটা আসছে, এবার যে আমি কাছে আসছে, তো একটা যে জিনিস আসছে তার মানে কি এইখান থেকে যে আলোটা বেরোচ্ছিল, সিম্পল ফিজিক্স, সেটা কাছে আসছে। সোর্স অফ দ্য লাইট ইজ কামিং ফ্রম ফার টু নিয়ার। তাতে কি হবে, আমার এই শ্যাডোটা তো আরো পেছনে ফর্ম হবে রেটিনার, সেটাকে কম্পেনসেট করার জন্য দ্য লেন্স উইল কার্ভ মোর। কেন কার্ভ করবে? লেন্স যত কার্ভ করবে শ্যাডো পেছনের বদলে রেটিনাতে চলে আসবে, ঠিক। তো দ্য লেন্স কার্ভেচার উইল ইনক্রিজ ফার্স্ট। সেকেন্ডারিলি সিলিয়ারি মাসেলস থাকে, সিলিয়ারি মাসেলস গুলো কন্ট্রাক্ট করবে, যেহেতু তুমি ফোকাস করছো সিলিয়ারি মাসেলস গুলো চোখের বাইরে থাকে, ওগুলো করবে, তো এটা হবে। আর ফাইনালি তোমার স্ফিংটার পিউপিলিও কন্ট্রাক্ট করবে, যেহেতু তুমি ফোকাস করছো। তো দি ফোর মাসেলস অ্যাকচুয়ালি ওয়ার্ক, তোমার সিলিয়ারি মাসেলস, বাইরে থেকে ভেতরে গেলে সিলিয়ারি মাসেলস, দেন তোমার তোমার লেন্স কার্ভেচার ইনক্রিজ হবে, কারণ যেহেতু জিনিসটা আসছে অ্যাকোমোডেট করার জন্য। থার্ড তোমার হবে স্ফিংটার পিউপিলি, অবশ্যই সবকিছু। কেন কি আমাদের কনসেন্ট্রেশন করতে হবে, কন্ট্রাক্ট করতেই হবে মাসেল, না হলে আমি ফোকাস করবো কি করে? ফোকাস করার জন্য ইউ শুড অলওয়েজ কন্ট্রাক্ট। সে তুমি জিনিস ওঠাও, যে কোনো কিছু করো, আমরা যদি চিন্তাও ইভেন করি আমরা ব্রোস ফরওয়ার্ড হয়ে যায়, এভরিথিং।
সো যাই হোক সেটা তো সব মাসেল এটাই হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। তো ভিজুয়াল রিফ্লেক্স দু রকম হয়, একটা লাইট আর একটা অ্যাকোমোডেশন। এটা অ্যাকোমোডেশন হয়ে গেল। লাইটের মধ্যে দু রকম, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। In all the cases the sensor is number 2, in all the cases the motor is number 3. So if you are checking for second nerve and third nerve, in both cases you have to do this kind of reflexes because কোনো না কোনো ভাবে এরা এফেক্ট করছে। এই হচ্ছে 2 আর 3, আর কিছুই নয়। সরি 1 আর 2, 1 2 1 না হলো না, 1 তো তোমার ওটা চলে গেল, 2 হলো। স্যার 1 2 মানে নাক বন্ধ করে পুরো আমি মানে নাক তো চোখ বন্ধ করতে হবে, নাকটা বন্ধ করতে হবে। চোখ বন্ধ কেন করবো? বিকজ আমি তো জিনিসটা দেখতে দিতে অ্যালাউ করবো না, আমার সেন্সারি বন্ধ করতে হবে শুধুমাত্র আমার যাতে অলফ্যাকশন কাজ করে। সো আমাকে ওকে বললেও হবে না কি নিয়ে যাচ্ছি, ওকে আমার দেখতে দিলেও হবে না কি নিয়ে যাচ্ছি। আই হ্যাভ টু ক্লোজ অল আদার সেন্সারি পার্টস সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইফ অনলি দ্যাট ইজ ওয়ার্কিং। ঠিক আছে, তোমরা দেখবে ওই যে স্পেসিফিক্যালি যারা হচ্ছে গিয়ে যেসব মানুষের চোখে দেখতে পায় না তাদের হচ্ছে গিয়ে এই যে অলফ্যাক্টরি সেন্সেশন, হিয়ারিং সেন্সেশন অনেক ইনক্রিজ হয়। এটা হচ্ছে কেন? কম্পেনসেটরি মেকানিজমের জন্য। তো আমাদের বাকিগুলোকে বন্ধ করলে তবেই আমরা ফুল ক্যাপাসিটি বুঝতে পারবো কোনো একটা জিনিসে। ঠিক অঙ্কে যেমন একটাকে আমরা এক্স ধরে নিতাম তবেই আমরা বাকিটা বার করতে পারতাম। এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরে না নিই তাহলে তো ওই ভেরিয়েবলটাও আমার কাজ দেবে বেসিক। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে। আর তোমাদের আর কি, আর তোমাদের স্যার এই তো 8 নাম্বার, যেটা তো ওটা তো কিছু নেই। একটা হচ্ছে এয়ার কন্ডাকশন, একটা বোন কন্ডাকশন। করো তো, পারবে তো? করো। ইউজুয়ালি প্রবলেম হচ্ছে অনেকে বলে এটা এখানে বসাতে, এবার প্রবলেম হচ্ছে এটা তো নিচটা ভাইব্রেটই হচ্ছে না, আমি বসাবো কি করে? সো যদি এটা নিচটা ভাইব্রেট হয় দেন হচ্ছে না তো ঠিক করে হবে না, এটা নিচটা সেরকম নয়। তো আমরা যেটা করব এটাতে এরকম করব। আচ্ছা না স্যার শুনতে পাচ্ছ না? ওকে, ইউ ট্রাই। তুমি দেখো শুনতে পাচ্ছ কিনা, একদম হালকা আছে মানে পাচ্ছ তো? ব্যাস, ওটা যখন পাবে না আমাকে বলবে, তখন আমি তোমার এয়ারে আনবো। ঠিক আছে, বেসিক্যালি দেখো টাচ করলে হবে না, টাচ করলে তো জিনিসটা ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে। তোমাকে কে যে বলেছে টাচ করতে আমি জানি না। হ্যাঁ, টাচ করলে তো বন্ধ হয়ে যাবে। টাচ কখন করে? টাচ ওয়েবারের সময় করে, যখন মাথাতে আমি রাখবো তখন আমি টাচ করি। স্যার আমাদের কি বলেছে মানে একটু মেরে দিয়ে ওই পিছনে টাচ করে টাচ করলে তো বন্ধ হয়ে যাবে। না পিছনের দিকে বলেছে। পেছনের দিকটা প্রপারলি ভাইব্রেট হচ্ছে না আমাদের টিউনিং ফর্কে, দেখো। এক্স্যাক্টলি। তো আমরা এইভাবে করব। ঠিক আছে, দেখো আমি যেটা করব, দেখো টাচ করলেই দেখো ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে না, তো টাচ করব কেন? মানে বোঝা যাচ্ছে না স্যার এরকম বলে ঠিক আছে ওটাই তো টাচ করলে তো ওটা স্টপ হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছ না? তুমি ফিল করতে কিছু পারবে না, পাচ্ছ না? না স্যার ওকে, লেটস চেক অন দিস ইয়ার অলসো। প্রবলেম আছে আমি টাচ হয়ে যাচ্ছে না না, এই তো আমি তো বুঝতে পারছি পাশে যে কিছু একটা ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ, ভাইব্রেট হচ্ছে একটা, তো বোঝা যাচ্ছে। তুমি আসো তো, প্রবলেম আছে তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো তো? দেখি। হ্যাঁ স্যার এবার ঠিক আছে হালকা হ্যাঁ স্যার তাই হয়, হ্যাঁ যখন শুনতে পাবে না তখন বলবে। হ্যাঁ ওকে না স্যার আচ্ছা ওকে, ঠিক আছে। সো এইখানে দেখো, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে জি স্যার এখনো হালকা হলো। আচ্ছা হ্যাঁ তার মানে কি? এয়ার কন্ডাকশন ইজ মোর দ্যান বোন কন্ডাকশন। বোন কন্ডাকশন বন্ধ হয়ে গেল, তারপরেও এয়ার কন্ডাকশন চালু আছে। বুঝতে পারছো? এটাই যদি আমি টাচ করে দিই, তুমি দেখো কি হয়। টাচ করে দিলে বন্ধ হয়ে যায়, ভাই বস হয়ে যাচ্ছে। সেই রকম টিউনিং ফর্ক এটা নয়। ওই টিউনিং ফর্ক গুলো অনেক লম্বা হয়, অনেক লম্বা হয়। নিচটাও অনেক এরকম ভারী হয় না, নিচটা হচ্ছে কি একদম পাতলা টাইপের হয়, যাতে তুমি এরকম করলেই দেখবে ও নড়ছে। এই টিউনিং ফর্ক সেই টিউনিং ফর্ক নয়। এক্স্যাক্টলি। এই টিউনিং ফর্ক সেই টিউনিং ফর্ক, ইভেন মাথাতেও যদি ওয়েবার করার সময় এটা খুব মুশকিল। রেখে দিলে বন্ধ হয়ে যেতে পারে। ফিল হবে না, ওইভাবে হবে না। এই টিউনিং ফর্কের প্রবলেম আছে, আমাকে একটু কথা বলতে হবে এই টিউনিং ফর্কটার ব্যাপারে। কারণ তাহলে ওয়েবার কি করে করবে এখানে, বুঝতে পারছি না। না স্যার কিছু বুঝতে হচ্ছে না, না হবে না, কেননা টাচ করলেই বন্ধ হয়ে যাবে। আমাদের এই নিচ পার্টটা ভাইব্রেটই হচ্ছে না। ঠিক আছে, এটার ব্যাপারে একবার কথা বলে দেখতে হবে ওটা ঠিক করার জন্য। বাট এখানে যে ফাইন্ডিংটা হচ্ছে, তুমি এখানে করবে, দেখবে কোন সাইডে বেটার শুনতে পাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার ফাইন্ডিং কি?
মানেটা কি? ধরো আমার ফার্স্ট রিনিস টেস্ট মানে ও এই কানের থেকে এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বোন কন্ডাকশন ফার্স্ট, তো প্রুভ হয়ে গেল দুই কানে দেখলে। সেকেন্ড এবার বোন কন্ডাকশনটা তুমি কম্পেয়ার করছো, বোন কন্ডাকশন ইজ লেস, সেটা কি অ্যাবনর্মালি লেস নাকি দুই কানেই নর্মাল আছে, সেটার জন্য তুমি চেক করলে। এবার ধরো তুমি দেখে নিলে যে এইদিকেও বেশি শুনতে পাচ্ছে, এইদিকে শুনতে পাচ্ছে না, তার মানে মোস্ট প্রবাবলি ওর এইদিকে কোনো বোন কন্ডাকশনের প্রবলেম আছে। হ্যাঁ, তখন আমি এই কানে আবার চেক করব এয়ার অ্যান্ড বোন কন্ডাকশন ইফ ইটস টু ডিফারেন্ট, মানে ধরো বোন কন্ডাকশন অনেক আগেই শেষ হয়ে গেছে, এয়ার কন্ডাকশন এখানে কি মাঝখানে 2-3 সেকেন্ড 4 সেকেন্ডের গ্যাপ আছে, এখানে এমনও হতে পারে যে 15 সেকেন্ড আগে বোন কন্ডাকশন শেষ হয়ে গেছে, এয়ার কন্ডাকশন তখনও হয়ে যাচ্ছে, তার মানে কি ইটস টু লেস। আবার এই কানে এমনও হতে পারে যে বোন কন্ডাকশন কোনোভাবে প্রলং হয়ে গেছে, তো সেটার জন্যও তো এই কানে বেশি ভালো শোনা যেতে পারে, সেটা আমরা কনফার্ম করার জন্য এই কানেও আরেকবার করব। তো স্যার কি কি প্রবলেম? হ্যাঁ, এবার প্রবলেম হতে পারে। এবার ধরো এখানে আমরা চেক করলাম, এবার ফার্স্ট আমরা এখানে দেখি যে বোন কন্ডাকশন কোনো দিকে আমি আওয়াজ কম পেয়েছি। বলছিলাম যে কোনটা তো ভালো শোনা যাবে, মানে এয়ার কন্ডিশন ভালো হলে বেশি শোনা যাবে না both because bone conduction it's traveling through your body, obviously ওটাতেও বেটার শোনা যাবে, but air conduction will only go up to your internal ear membrane, তার ভেতরে তো তোমাকে স্ট্রাকচার ওকে ওই যে এরিয়া ইনকা স্টেপিস ওরা যখন চলে আসছে তারপর থেকে তো ওকে অসিলেশনের মধ্যে দিয়ে যেতেই হবে, তো কেবলমাত্র তোমার এক্সটার্নাল ইয়ার ক্যানাল এয়ার থ্রো, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি ভালো কথা বলেছো, কারণ যখনই জিজ্ঞেস করবে ইফ দেয়ার ইজ কেন এয়ার কন্ডাকশন ইজ লেস দেন বোন কন্ডাকশন, মোস্ট অফ দ্য প্রবলেমস উইল বি ইন ইউর এক্সটার্নাল এয়ার ক্যানাল। তুমি দেখবে যে কারণগুলো দেওয়া আছে, আইদার কোনো ব্লকেজ বা কোনো ঠান্ডা লেগে গেছে বা কানের মধ্যে কোনো হচ্ছে গিয়ে পুরানো ইয়ে জমে গেছে, সো হ্যাঁ এইগুলো, বা কোনো টিম্প্যানিক মেমব্রেনের কোনো ইনজুরি, মানে কন্ডাকশন পাথওয়ের কোনো প্রবলেমের জন্য, স্পেশালি এক্সটার্নাল ইয়ার ক্যানাল। একবার ইন্টারনাল ইয়ার ক্যানালে যদি তুমি ঢুকে যাও, ওখানে হচ্ছে সিলিয়া বা ওখানে হচ্ছে কি ককলিয়ার ওখানে যদি পৌঁছে যাও, তখন আবার সেটা নিউরোলজিক্যাল ডেফিসিটের দিকে চলে যাবে, ঠিক আছে? তখন এটা বোন কন্ডাকশনেরও প্রবলেম না, এয়ার কন্ডাকশনেরও প্রবলেম না, তখন এটা লিশনের কারণে, ঠিক আছে? তো এইভাবে তোমাকে আস্তে আস্তে ব্যাপারগুলোকে আলাদা আলাদা করে ভাঙতে হবে যে কোনটা কেন কি। ফার্স্ট ইয়ারে বেসিক দেবে, এটাই যখন তোমরা ইএনটি করবে তখন পুরো ডিটেলে তোমাদেরকে, ঠিক যেমন চোখে কনজাংটিভা রিফ্লেক্স কর্নিয়াল বেসিক গুলো তোমরা এখন জানো, এই যে এইগুলো তোমরা জানো, এগুলো যেগুলো বললাম ওইখানে এগুলো তোমাদেরকে পেশেন্টকে বসিয়ে তার ওগুলো নির্ধারণ করতে হবে। ফাইনাল ইয়ার, হ্যাঁ ফাইনাল ইয়ারে যে কিছুই না, একজন ওখানে তোমার পেশেন্টে দিয়ে দেবে, পেশেন্ট ওইখানে 6 মিটার দূরে দাঁড়াবে, তুমি পেশেন্টকে বলবে বলো তো এরা এক চোখ বন্ধ করে করে কোনটা দেখতে পাচ্ছ, ভেরি ইজি, যত দূর অব্দি দেখতে পাবে 6/, তত বসিয়ে দেবে। এই ভাষা জিজ্ঞেস করবে ওইটার মানে কি, তখন তুমি বলো 6/, ধরো 4 নাম্বার লাইনটা দেখতে, ওই যে 18 লেখা ওই লাইনটা অব্দি 6 মিটার দূর থেকে দেখতে পেয়েছে, হ্যাঁ তার মানে কি? না না, তার মানেটা কি? তার মানে হচ্ছে স্যার অত দূর অবধি ভালো দেখতে পাই, দিয়ে আর ওর লাইক ধরো 1/3 বললে বা 6/18 বললে, ফার্স্ট অফ অল এটা ভাগ করে দেবে না, এটা অঙ্ক না, 6/18 মানে 6/18, এটার সিগনিফিকেন্স হচ্ছে 6 কেন লিখছে আর 18 কেন লিখছে, মানে কেন আমি হঠাৎ করে কেন লিখছি, মিটার দূরে আছে সেটা কে পেশেন্ট, 18 কেন? নর্মাল যে লোকটা সে 18 মিটার দূর থেকে সেমটা দেখতে পাবে, হ্যাঁ বলো। যাও। সেই জন্য হচ্ছে দেখো একদম প্রথমেরটা অত বড় করে লেখা, ওখানে 60 মানে 6 মিটার দূর থেকে তুমি যদি কেবল ওই অবধি দেখতে পাও, তার মানে তোমার ওইটুকুই ভিজুয়াল, তার মানে তোমার ভিজুয়াল খুবই খারাপ, তুমি 6 মিটার দূর থেকে দেখতে পেয়েছো, যেটা 60 মিটার দূর থেকে একটা সুস্থ লোক দেখতে পাবে, ঠিক? তো তার মানে 60, ইয়েস মিটার, হ্যাঁ একদম উপরে দেখো 6/6। এবার ভালো করে ভাবো যে উপরটাও দেখতে পাচ্ছে না, হ্যাঁ তাহলে তার ভিজুয়াল অ্যাকুইটি কি হবে? 0। তখন আমরা কি করব? এবারে কনসেপচুয়াল কোশ্চেন আসবে, তখন তোমাকে পেশেন্টের কাছে আসতে হবে, আর দূরে যাবে না, তখন 6 এর কাছে আসবে, তখন তোমাকে দেখতে পাবে মানে ওই যে 6, হ্যাঁ তখন মানে 6 মিটার দূর থেকে ওই 6টা দেখতে পাচ্ছে না, তখন তোমাকে কাছে আসতে হবে, হ্যাঁ তো দেখতে হবে, তখন তোমাকে কাছে আসতে হবে, তখন ওই 6টা লিখলে হবে না, 5 হবে, 4 হবে, 3 হবে, হতেই পারে ও ধরো ব্লাইন্ড, তখন 0, 0/0, কারণ 0 মানে ও একদম কাছে এলেও দেখতে পাবে না, ভিজুয়াল অ্যাকুইটি 0 মানে ব্লাইন্ড। ওই তো এবার ধরো তুমি কাছে এলে, একদম কাছে এলেও দেখতে পাচ্ছে না, তখন তুমি মুভ করবে, প্রথমে বলবে যে গোনো কটা আঙ্গুল আছে, ধরো গুনতে পারছে না, তখন তুমি মুভ করবে এক এক করে, মানে স্টেপ বাই স্টেপ, প্রথমে দেখবে জিনিসটা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছে তারপর কাছে আসবে তো গুনতে বলবে দেখতে পাচ্ছি কিনা, আলাদা করতে পারছি কিনা একটার সাথে একটা, ভুলে যাচ্ছে কিনা, হতেই পারে ডিপ্লোপিয়া হলো বা প্রপারলি দেখতে পেলো না, তো তোমাকে দেখতে হবে না, ধরো 4 মিটার দূর থেকেও 4টে আঙ্গুল দেখতে পাচ্ছে, হ্যাঁ যেই 5 মিটারে চলে যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে, তো
তোমাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কত মিটার দূর থেকে কি দেখতে পাচ্ছে। এইবার ধরো 4 মিটার দূর থেকেও 4টে আঙ্গুল দেখতে পাচ্ছে, কিন্তু ডিপ্লোপিয়া হচ্ছে, ও 3টে দেখছে বা 2টো দেখছে, তখন তোমাকে আরেকটু কাছে আনতে হবে। এইবার ধরো কোনো পেশেন্ট সে বলছে স্যার আমি এত কাছ থেকেও আঙুল দেখতে পাচ্ছি না, তখন তোমাকে আবার সেই 2-3 মিটার দূর থেকে শুরু করতে হবে যে তাহলে বলো তো আমি যে নাড়াচ্ছি আঙুলটা দেখতে পাচ্ছ, মানে তখন তোমাকে বলতে হবে যে সেন্স অফ মুভমেন্ট আছে কিনা। আগেরটা হচ্ছে ক্ল্যারিটি অফ মুভমেন্ট, তার আগে ছিল ক্ল্যারিটি অফ ভিশন। ভিশন নেই, ভিশনে ক্ল্যারিটি নেই, তখন আমি ক্ল্যারিটি অফ মুভমেন্ট দেখবো। ক্ল্যারিটি অফ মুভমেন্ট নেই, তখন আমি দেখবো সেন্স অফ মুভমেন্ট। সেন্স অফ মুভমেন্টও নেই, তখন ব্লাইন্ড। সেন্স অফ মুভমেন্ট যদি আমার চোখের সামনে না হয় তখন ব্লাইন্ডও নাও হতে পারে। আর কোন বয়সে অল্প বৃদ্ধ বয়সে ক্যাটারাক্ট হতে পারে, তখন আমরা ছানি অপারেশন করতে পাঠাবো। তো এইগুলোর জন্যও হবে। তোমরা জিজ্ঞেস করবে, কিছু প্যাথোলজিক্যাল রিজন থাকবে, কিছু হচ্ছে কনজেনিটাল রিজন থাকবে, হ্যাঁ, তারপরে কিছু ডিজিজ রিলেটেড রিজন থাকবে, ঠিক। বিশেষ করে ডায়াবেটিসের জন্য কি ডায়াবেটিক ক্যাটারাক্ট, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যে কারণে হয়, খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম এখনকার দিনে ম্যাক্সিমাম ক্যাটারাক্ট কিন্তু ডায়াবেটিসের কারণেই হচ্ছে। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করো। তো এইরকম এইগুলো এইভাবেই জিজ্ঞেস করতে করতে আসে। এগুলো কিছুই নয়, এগুলো তো ইজি ছিল। বলো। অনেক দূরে হয়ে যাবে, অনেক দূরে হয়ে যাবে। নর্মাল ভিসামে আমারও ওটা কোশ্চেন আছে, কিন্তু কি বলবো বল, ওরা লিখেছে যেভাবে আমাকে সেটাই বলতে হবে। 60 মিটার দূর থেকে মুশকিল না দেখা। এখন আমি আর কি করে জাজ করব, নর্মাল মানুষই দেখতে পাবে না। 60 মিটার, ফুট নয় কিন্তু, অনেক দূর। আমি প্রথমে ফুট ভেবেছিলাম, বাট তারপরে আমাকে বললো মিটার। তোমরাও একবার চেক করে নেবে, বাট আমি যতদূর জানি এটা মিটার, কারণ 6 মিটার ওর থেকে মিটারে হয়, ঠিক। আমি আমারও সন্দেহ আছে যে 60 মিটার দূর থেকে কি করে দেখতে পাবে, যে বানিয়েছে সেই বলতে পারবে। ওদের তো অনেক ইকুয়েশন থাকে কিছু, বুঝতে পেরেছো। যাই হোক, হয়তো কম্পারেটিভ ডিস্টেন্স হিসাবে বানিয়েছে, বুঝতে পেরেছো। 6 মিটারটাকে ইউনিভার্সাল ডিস্টেন্স, 6 মিটার থেকে আমি নিচের লাইন কোনো ভদ্র মানে কোনো চশমা ছাড়া কেউই দেখতে পাবে না। ওটা একটা কম্পারেটিভ হয়তো বানিয়েছে, ঠিক আছে, মোস্ট প্রবাবলি। মানে রেশিওটা ওই যে ও যেটা বললো, অ্যাকচুয়ালি হয়তো 1/3 এরকম একটা হিসেব আছে। 6/60 মানে 1/10, মানে তো 10 মিটার দূর থেকে দেখতে পেলো, আমি 1 মিটার দূর থেকে আমি 1 মিটারের থেকে পেছন ফিরলে আর দেখতে পাবো না, হ্যাঁ। মানে ওটাকে হয়তো একটা স্ট্যান্ডার্ড সবকিছুকে আনার জন্য, সবগুলোকেই যাতে একটা, তাহলে তো প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে যাবে না, ওইটার জন্য একটা 6 রেখে মেবি ওইভাবে, কারণ একটা ডিস্টেন্সে চেক করে তো 6 মিটারে রেখেই চেক করে, দেখবে তো মেবি ওই জন্য ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছে। তাহলে 6 মিটার দূর থেকে নিচের লাইন খালি চোখে কে দেখতে পাবে, মেবি ওটা ওই কারণে করা, বুঝতে পেরেছো।